আমরা টর্শন চ্যাপ্টার শেষ হয়ে গেছে, প্র্যাকটিস প্রবলেমও হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে ক্লাস টেস্ট হওয়ার প্ল্যান ছিল ইনিশিয়ালি, বাট উই শিফটেড দ্য ক্লাস টেস্ট টু টিউসডে, মঙ্গলবার দিন হবে ইনশাআল্লাহ ক্লাস টেস্ট। আচ্ছা, তো আমরা নেক্সট চ্যাপ্টারে যাই, যেটা হচ্ছে কম্বিনেশন অফ স্ট্রেসেস। এটা হলো স্ট্রেস কম্বিনেশন, অর্থাৎ একটা স্ট্রেসের সাথে আরেকটা স্ট্রেসকে কম্বাইন করে একটা যুক্ত স্ট্রেস তৈরি করা। আচ্ছা, এবং আমরা আজকে শুরুতে দেখব কম্বাইন্ড নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেসের কম্বিনেশন সম্বন্ধে কিছু দেখব। আচ্ছা, স্ট্রেস সম্বন্ধে একটু বলি। স্ট্রেস কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নরমাল স্ট্রেস, একটা হচ্ছে ল্যাটেরাল স্ট্রেস। একটা নর্মাল স্ট্রেস, একটা শিয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেস হচ্ছে সেই স্ট্রেস যে তলের সাথে লম্বভাবে কাজ করে, আর শিয়ার স্ট্রেস হচ্ছে সেই স্ট্রেস যে তলের সাথে প্যারালাল কাজ করে। এই হলো দুটা স্ট্রেস ব্রডলি। যা যা স্ট্রেস আছে সব এর মধ্যে। তুমি যদি বলো যে টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, সবই নর্মাল স্ট্রেস। যদি বলো বেন্ডিং স্ট্রেস, সেটাও নর্মাল স্ট্রেস। আর শিয়ার স্ট্রেসের মধ্যে তোমরা জানো ডাইরেক্ট শিয়ার, তারপরে আর কি শিয়ার আছে? ডাইরেক্ট শিয়ার ছাড়া আর কি ধরনের শিয়ার আছে জানো না? একটা বলে ফ্লেক্সিবল শিয়ার, তার ফর্মুলা হচ্ছে VQ/IT, তোমরা হয়তো পড়ো নাই। আরেক ধরনের শিয়ার স্ট্রেস আমরা এই কোর্সের শুরুতে দেখলাম, সেটা হয়তো তোমরা জানো না, সেটা হচ্ছে টর্শনাল শিয়ার স্ট্রেস। আমরা তিন ধরনের শিয়ার স্ট্রেস জানি: ডাইরেক্ট শিয়ার, ফ্লেক্সিবল শিয়ার আর টর্শনাল শিয়ার। এর মধ্যে ডাইরেক্ট শিয়ার এবং ফ্লেক্সিবল শিয়ার তোমাদের SM1 হয়ে গেছিল, টর্শনাল শিয়ারটা এই প্রথম টপিকে পড়লাম। আর নর্মাল স্ট্রেস যেগুলি টেনসাইল, কম্প্রেসিভ, এটা নর্মাল। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস। অ্যাক্সিয়াল স্ট্রেস মানে যে স্ট্রেস অ্যাক্সিস বরাবর পড়ে। অ্যাক্সিস বরাবর পড়ে মানে তুমি একটা ধরো একটা কলম নিয়ে সেটাকে টান দিচ্ছ বা চাপ দিচ্ছ, এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস। এটা নর্মাল স্ট্রেস, টেনশন বা কম্প্রেশন হচ্ছে। আরেক ধরনের নর্মাল স্ট্রেস আছে, সেটাকে বলা হয় বেন্ডিং স্ট্রেস বা ফ্লেক্সিবল স্ট্রেস। ফ্লেক্সিবল স্ট্রেসও টেনশন কম্প্রেশন হয়, কিন্তু এটা আসে হলো বেন্ডিং মোমেন্ট থেকে। আচ্ছা, আমরা বিভিন্ন রকম স্ট্রেসের যে অবস্থাটা দেখি। প্রথম যে ছবিটা আছে বাম দিকে উপরে, আনলোডেড, অর্থাৎ কোনো লোড দেওয়া হয়নি, একটা সিলিন্ডারের ছবি। তারপরে এটা হচ্ছে টেনসাইল স্ট্রেস, এটা বোঝার ছবি, টান দেওয়া। তারপরে কম্প্রেসিভ স্ট্রেস, চাপ দেওয়া। আর ডান দিকে হচ্ছে বেন্ডিং স্ট্রেস। উপরে যে স্ট্রেসগুলি আছে সবই হচ্ছে নর্মাল স্ট্রেস। এই যে স্ট্রেসগুলি সবই হচ্ছে নর্মাল স্ট্রেস। টেনসাইল বলো, কম্প্রেসিভ বলো, আর বেন্ডিং বলো, এগুলো হচ্ছে সবই নর্মাল স্ট্রেসের উদাহরণ। নিচে একটা আছে শিয়ার স্ট্রেস, যার ফলে দুইটা সিলিন্ডার একটা একটা থেকে সেপারেট হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে টর্শনাল শিয়ার স্ট্রেস, যেটা আমরা এই টপিকের এই কোর্সের শুরুতে দেখছি। এই দুইটাই হচ্ছে শিয়ার স্ট্রেস।
শিয়ার বাংলায় এটাকে বলা হয় যেমন একটা সুপারি কাটার যে অ্যাপারেটাস আছে জাতি, ওটাকে ইংলিশে বলা হয় শিয়ার। কাঁচি যেটা আছে ওটাকে বলা হয় সিজের। তো কাজে শিয়ার বলতে একটা জাতির সমার্থক। আর একদম ডান দিকে নিচে কম্বাইন লোডিং আছে, এখানে দেখো কম্প্রেশন পড়ছে আবার টর্শনও পড়ছে। টর্শনটা নীল দিয়ে দিচ্ছি, আর কম্প্রেশনটা লাল দিয়ে দিচ্ছি। এই ধরনের সিচুয়েশন হতে পারে একটা স্ট্রাকচারের মধ্যে বা একটা স্ট্রাকচার মেম্বারের মধ্যে। এই ধরনের সিচুয়েশন হতে পারে যেখানে কম্প্রেশন পড়লো, শিয়ার পড়লো। কম্প্রেশনটা হচ্ছে নর্মাল স্ট্রেস এবং শিয়ারটা হচ্ছে, সরি, টর্শনটা হচ্ছে শিয়ার স্ট্রেস। এগুলি যখন একসাথে থাকে তখন এগুলার কম্বিনেশন কিভাবে করতে হয়, অর্থাৎ আমাদের ডিজাইনের জন্য দরকার যে এই স্ট্রাকচারটার মধ্যে যেটা আমরা ডিজাইন করব তার মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেস কত পড়ছে, ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস কত পড়ছে, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত পড়ছে। তো আমরা হয়তো বা অ্যাক্সিয়াল ফোর্স থেকে অ্যাক্সিয়াল স্ট্রেস বের করলাম, বেন্ডিং মোমেন্ট থেকে বেন্ডিং স্ট্রেস বের করলাম, কিন্তু এগুলো যদি কম্বাইন করতে না পারি তাহলে আমরা বুঝতে পারবো না যে ম্যাক্সিমাম কত স্ট্রেস পড়ছে এই স্ট্রাকচারটার উপর বা এই মেম্বারটার উপর। সেজন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কম্বাইন দিস স্ট্রেসেস। আমরা এই চ্যাপ্টারে নর্মাল স্ট্রেসের সঙ্গে নর্মাল স্ট্রেস কম্বাইন করব অথবা শিয়ার স্ট্রেসের সঙ্গে শিয়ার স্ট্রেস কম্বাইন করব। আমরা নর্মালের সঙ্গে শিয়ার কম্বিনেশন, এই লালের সঙ্গে নীলের কম্বিনেশন এই চ্যাপ্টারে করবো। আগামী আরেকটা চ্যাপ্টারও আছে যেটাকে বলা হবে ট্রান্সফরমেশন অফ স্ট্রেস, সেটার মধ্যে হবে এই লালের সাথে নীলের কম্বিনেশন। আপাতত আমরা লালের সাথে লালের কম্বিনেশন করব অথবা নীলের সাথে নীলের কম্বিনেশন করব। আচ্ছা, ঠিক আছে, এখানে কতগুলি উদাহরণ বলা হয়েছে। যেমন ধরো আমরা যে সমস্ত স্ট্রাকচারাল এলিমেন্ট আমাদের আশেপাশে দেখি, বিম, স্ল্যাব, এগুলি মধ্যে ফ্লেক্সুরাল শিয়ার স্ট্রেস থাকে ভার্টিক্যাল লোডের জন্য। ফ্লেক্সুরাল স্ট্রেস মানে বেন্ডিং স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস দুইটা থাকে বিম এবং স্ল্যাবের মধ্যে। আরেকটা উদাহরণ আমাদের আশেপাশে আছে, এটা হচ্ছে কলাম বা ফুটিং। কলাম হচ্ছে যে সমস্ত মেম্বার স্ট্রাকচারকে ধরে রাখে স্তম্ভর মতো, খুঁটির মতো, সেগুলো হচ্ছে কলাম। আর ফুটিং হচ্ছে জানো পায়ে যেটা থাকে বা একদম নিচে যেটা থাকে, যার উপর ভর করে স্ট্রাকচারটা দাঁড়ায় থাকে, মাটির সঙ্গে যেটা লেগে থাকে সেটা ফুটিং, মানে পায়ের মতো ফুট। সেখানেও অ্যাক্সিয়াল স্ট্রেস থাকে এবং ফ্লেক্সুরাল স্ট্রেস বা বেন্ডিং স্ট্রেস থাকে, শিয়ার স্ট্রেস থাকতে পারে। তো অ্যাক্সিয়াল স্ট্রেসটা আসছে কলামে ভার্টিক্যাল লোড থেকে, যত লোড পড়বে তার মধ্যে অ্যাক্সিয়াল স্ট্রেসটা বাড়বে। আর বেন্ডিং মোমেন্ট বা বেন্ডিং স্ট্রেসটা ভার্টিক্যাল লোড থেকে আসতে পারে, বাট বেশি আসে ল্যাটারাল লোড থেকে। ল্যাটারাল লোড মানে হরিজন্টাল ফোর্স, উইন্ড, আর্থকুয়েক, এই জাতীয় জিনিস থেকে আসে। তো এই সব কিছু মিলে একটা প্র্যাকটিক্যাল স্ট্রাকচারের মধ্যে অনেক ধরনের স্ট্রেস থাকতে পারে। সো হাউ টু কম্বাইন দোজ স্ট্রেসেস, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের আলোচনার ব্যাপার। আচ্ছা, আমরা এখন কিছু ইকুয়েশন দেখি। তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, স্ট্রেস তো তোমরা বললা দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে শিয়ার। নর্মাল স্ট্রেসের মধ্যে আমরা দুইটা ভাগ বা কয়টা ভাগ বলেছিলাম, দুইটা পার্টিকুলার ভাগ বলেছিলাম। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস আর ফ্লেক্সুরাল স্ট্রেস। গুড। ফ্লেক্সুরাল বা বেন্ডিং,
অ্যাক্সিয়াল স্ট্রেসের ফর্মুলাটা কি? নরমাল স্ট্রেসকে বাই দ্য ওয়ে সিগমা দিয়ে প্রকাশ করা হয় নরমালি। সিগমা Axial- পি বাই এ। P by S, sir. Axial stress. by A, right? Good. That's force by area. এটা যে কোনো ক্রস সেকশনের জন্য প্রযোজ্য। ফ্লেক্সিয়াল স্ট্রেসের ফর্মুলা কি? My by I. স্যার মাই বাই আই, মাই বাই আই। গুড, ভেরি গুড। এই পি বাই এ সেটাও যে কোনো ক্রস সেকশনের জন্য প্রযোজ্য, my over I সেটাও যে কোনো ক্রস সেকশনের জন্য প্রযোজ্য। ফাইন। এই দুই ধরনের স্ট্রেসই আছে নরমাল স্ট্রেস বলতে, যেমন টেনশন বলো বা কম্প্রেশন বলো এই অ্যাক্সিয়ালের মধ্যে থাকতে পারে বা ফ্লেক্সিয়ালের মধ্যে থাকতে পারে। আচ্ছা, শিয়ার স্ট্রেসে যাই এবার। তিন ধরনের শিয়ার স্ট্রেসের কথা বলছিলাম। একটাকে বলা হয় ডাইরেক্ট শিয়ার, একটাকে বলা হয় ফ্লেক্সুরাল শিয়ার, ফ্লেক্সুরাল শিয়ার আবার লিখলাম শিয়ার কথাটা, কারণ এর আগে আমরা ফ্লেক্সুরাল লিখেছি, ওটা ছিল ফ্লেক্সুরাল স্ট্রেস, এটা হচ্ছে ফ্লেক্সুরাল শিয়ার স্ট্রেস। আরেকটা হচ্ছে টর্সনাল। তোমরা এই ধরনের স্ট্রেস অলমোস্ট সবগুলি দেখেছো SM1-এ, অর্থাৎ অ্যাক্সিয়াল স্ট্রেস, অ্যাক্সিয়াল স্ট্রেস এবং ফ্লেক্সুরাল স্ট্রেস, এটা তো SM1-এ খুব ভালো করে দেখছো। শিয়ার স্ট্রেসের মধ্যে ডাইরেক্ট শিয়ার, ফ্লেক্সুরাল শিয়ার এগুলো SM1-এ দেখা গেছে। শুধু বাকি ছিল টর্সনালটা, যেটা আমরা এই কোর্সের শুরুতে দেখলাম। আচ্ছা, ডাইরেক্ট শিয়ার ফর্মুলা কি? আচ্ছা, বাই দ্য ওয়ে শিয়ার স্ট্রেসকে নরমালি টাউ দিয়ে প্রকাশ করা হয়। ডাইরেক্ট শিয়ার ফর্মুলা কি? সর্বোচ্চ শেয়ার বাই এরিয়া B by A. 4 বাই A, V বাই A। অ্যাক্সিয়ালে যেরকম P বাই A, অর্থাৎ অ্যাক্সিয়াল ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করলে হয়, ডাইরেক্ট শিয়ার স্ট্রেসও বের করা যায় জাস্ট শিয়ার ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করে। ফ্লেক্সুরাল শিয়ার এর ফর্মুলা কি? VQ by IT. VQ by IT। আচ্ছা, VQ by IT নিয়ে একটু আলোচনা করি। দেখো, এর আগে অ্যাক্সিয়াল স্ট্রেস দেখছো, ফ্লেক্সুরাল স্ট্রেস দেখছো, ডাইরেক্ট শিয়ার দেখছো, এগুলো তো ফর্মুলা লিখলাম, ফর্মুলা একই রকম এবং যে কোনো ক্রস সেকশনের জন্য প্রযোজ্য। আচ্ছা, একটু জিজ্ঞেস করি তো, অ্যাক্সিয়াল স্ট্রেসের ইয়েটা কি, স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কি ওভার দ্য ক্রস সেকশন? সোর্স কি বলছে, একটা ক্রস সেকশনের উপর যদি অ্যাক্সিয়াল স্ট্রেস পড়ে, অর্থাৎ ধরো একটা এরকম সিলিন্ডার, তার উপর অ্যাক্সিয়াল স্ট্রেস পড়ছে, অ্যাক্সিয়াল ফোর্স দিলাম, স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? একদম ইউনিফর্ম হবে, পুরাটার মধ্যেই একই ধরনের স্ট্রেস থাকবে, অর্থাৎ এটা বাম দিকে যেরকম ডান দিকে সেরকম, মাঝখানে সেরকম, স্ট্রেস একই। অর্থাৎ ফোর্স যদি হয় 10, এরিয়া যদি হয় 2, 10/2 যে 5 হলো, সেটা প্রত্যেকটা বিন্দুর উপর পড়বে। এরিয়া সবাই ফ্লেক্সুরাল স্ট্রেসে কি হবে? অর্থাৎ আমরা যদি বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করি, বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম হয় না, মাঝখানে একটা লাইন থাকে যেটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস, সেখানে স্ট্রেস হয় 0, আর একটা প্রান্তে স্ট্রেস হয় ম্যাক্সিমাম কম্প্রেশন, মাঝখানে 0 হয়ে, আরেকটা প্রান্তে স্ট্রেস হয় ম্যাক্সিমাম টেনশন।
এখানে সিটি সরি সিগমা টি, এখানে হবে সিগমা সি, কম্প্রেসিভ স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেস এই বেন্ডিং মোমেন্টের জন্য। মাঝখানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এটা স্ট্রেস জিরো। এই বেন্ডিং স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা ভিন্ন রকম। আমাদের অ্যাক্সিয়াল স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা যেরকম পুরোপুরি ইউনিফর্ম থাকে, প্রত্যেকটা পয়েন্টটা একই রকম, বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা সেরকম না, কোথাও বেশি কোথাও কম কোথাও জিরো এরকম থাকে। আচ্ছা, কিন্তু যেটা বলছিলাম যে কোনো ক্রস সেকশনের জন্যই কিন্তু এটা সত্যি, এই অ্যাক্সিয়াল স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম সেটাও সত্যি, বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন কোথাও বেশি কম মাঝখানে জিরো এটাও সত্যি। শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনে আসি। আচ্ছা, এটা মুছে উপরে জায়গা হচ্ছে না। পুরোটাই মুছে দিই। আচ্ছা, শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনে যদি আসি, আমাদের ডাইরেক্ট শেয়ারের কথা যখন বলবো, স্ট্রেস ডিস্ট্রিবিউশন এখানেও ইউনিফর্ম হবে। অর্থাৎ ডাইরেক্ট শেয়ারটা বলি এরকম যে তুমি লেটসে কাঁচি দিয়ে কাগজ কাটছো, অথবা ছুরি দিয়ে কাগজ কাটছো বা কেক কাটছো, যে কোনো জিনিস ফল কাটছো, তো এগুলো সবই হচ্ছে ডাইরেক্ট শেয়ার। এখানে শুধুমাত্র শেয়ার ফোর্স থাকে আর কিছু থাকে না। শেয়ার ফোর্সের কারণে শেয়ার স্ট্রেস হবে। তো এরকম একটা ক্রস সেকশন যদি বলি, এখানে ডাইরেক্ট শেয়ার ফোর্স আছে এরকম ভাবে, তাহলে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হবে পুরোটার মধ্যে ইউনিফর্ম, সবখানে একই। অর্থাৎ ফোর্স যদি হয় 10, এরিয়া যদি হয় 2, তাহলে 10/2 = 5, এটা পুরো এরিয়ার উপর সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে ডাইরেক্ট শেয়ার। কিন্তু ফ্লেক্সুরাল শেয়ার, সেটা ফর্মুলাটা হচ্ছে VQ/IT। এই প্রথম স্ট্রেসগুলির মধ্যে যেটা স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এক এক ক্রস সেকশনের জন্য এক এক রকম হয়, যদিও ফর্মুলা একই। তোমাদের মনে আছে কিনা জানি না, এরকম একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন যদি নেই, তার মধ্যে ফ্লেক্সুরাল শেয়ার যদি অ্যাপ্লাই করা হয়, ফ্লেক্সুরাল শেয়ার মানে হচ্ছে সেই শেয়ার যেটা ফ্লেক্সর থেকে তৈরি, অর্থাৎ যেটা বেন্ডিং থেকে তৈরি। অর্থাৎ এটা ডিরাইভেশনের শুরুতেই ছিল যে dm/dx, সেখান থেকে শেয়ার ফোর্স আসছিল। এটা তোমাদের SM1 কোর্সের শেষের দিকে করানো হয়েছিল, করছো কিনা জানি না, যাই হোক। তো এরকম যদি হয় ফ্লেক্সুরাল শেয়ার যদি পড়ে রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনের উপর, যেটা খুব কমন, বিম আমাদের আশেপাশে যে সমস্ত বিম আছে বা স্ল্যাব আছে, সেগুলোর মধ্যে খুব কমন এই ফ্লেক্সুরাল শিয়ার স্ট্রেস। এইসব ক্ষেত্রে শিয়ার স্ট্রেসটা হয় উপরে 0, নিচে 0, মাঝখানে সবচেয়ে বেশি, ভ্যারিয়েশনটা হবে অনেকটা প্যারাবোলিক এরকম টাইপের। উপরে 0, নিচে 0, মাঝখানে খুব বেশি। তাই আমরা যদি শিয়ার ফোর্স এখানে অ্যাপ্লাই করি, ফ্লেক্সুরাল শিয়ার, তাহলে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হবে এরকম টাইপের, মাঝখানে বেশি, উপরে কম, নিচেও কম, একদম টপে 0, একদম বটমে 0। এই হবে ফ্লেক্সুরাল শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন, এবং এটা ভ্যারিয়েশনটা হবে প্যারাবোলিক। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে সব ক্রস সেকশনের জন্য এই ভ্যারিয়েশনটা একরকম না। যেমন আমরা একটা ক্রস সেকশন যদি দেখি, আমাদের খুব কমন একটা ক্রস সেকশন, পার্টিকুলারলি স্টিল স্ট্রাকচারে খুব বেশি ইউজ করা হয়, এটাকে বলা হয় আই সেকশন।
এরকম আই সেকশন যদি হয় থিকনেস দিয়ে একটু আচ্ছা ফ্লেক্সিবল শিয়ারটা কি হয় এখানে প্যারাবোলিক হতে পারতো রেক্ট্যাঙ্গুলারের মধ্যে প্যারাবোলিক হতে পারতো ডটে দিয়ে দিচ্ছি কারণ এটা প্যারাবোলিক না প্যারাবোলিক হতে যে সমস্যাটা হয়ে যায় এখানে থিকনেসটা এত বড় ছিল আর নিচে অনেক ছোট হয়ে গেছে যার ফলে থিকনেস অনেক ছোট হওয়ার ফলে স্ট্রেস এখানে ধাপাস করে অনেক বেড়ে যায় এখানেও তাই থিকনেস ছোট হওয়ার কারণে স্ট্রেস অনেক বেড়ে যায় সো ভ্যারিয়েশনটা হয় এরকম টাইপের স্ট্রেস চলছিল প্যারাবোলিক যে থিকনেস কমার জন্য অনেক বেড়ে গেল স্ট্রেস এবং তারপরে যে নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম হয়ে আবার এখানে ফিরে আসলো যাই হোক আবার যখন উপরে উঠতে যাচ্ছে এই যে এখানে আবার থিকনেস বেশি হয়ে গেছে স্ট্রেসটা আবার হঠাৎ করে কমে গেল এবং উপরে যে জিরো হয়ে গেল এই হলো ডিস্ট্রিবিউশন ফ্লেক্সুরাল শিয়ারের দেখো উপরে রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য এক ধরনের ডিস্ট্রিবিউশন দেখিয়েছি আর নিচে আই সেকশনের জন্য আরেক ধরনের শিয়ার ডিস্ট্রিবিউশন দেখে যদিও ফর্মুলা একই কিন্তু এক এক ক্রস সেকশনে এক এক ধরনের শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন আচ্ছা এই ফ্লেক্সুরাল শিয়ার মুছে এটা আমরা যেটা বাকি আছে সেটা হচ্ছে টর্শনাল শিয়ার যেটা আমরা SM1-এ করিনি SM2-তে করলাম শুরুর দিকে একটা চ্যাপ্টার সেটাকে বলে টর্শনাল শিয়ার টর্শনাল শিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে যে এক এক ধরনের ক্রস সেকশনের জন্য এক এক ফর্মুলা এবং ফর্মুলা আমরা ইভেন্চুয়ালি বলছিলাম যে একটা হায়ার থিওরি আছে থিওরি অফ ইলাস্টিসিটি সেটা দিয়ে যে কোনো ক্রস সেকশন সলভ করা যায় কিন্তু আমরা বিশেষ কিছু ক্রস সেকশনের জন্য টর্শন সলভ করেছি একটা কি দেখছিলাম সার্কুলার সেকশন ফর্মুলা ছিল টাউ ইকুয়াল টু কি ছিল ফর্মুলা TC by J স্যার TC by J গুড থিন ওয়াল ক্লোজ থিন ওয়াল সেকশনের কি ফর্মুলা স্যার T by 280 yeah good thank you T by 280 আর আমরা রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য কি দেখছিলাম T by alpha bt square T by alpha bt square good যাক ভালোই তো পারো তোমরা ঠিক আছে তো কাজেই দেখো তিনটা ডিফারেন্ট ক্রস সেকশন শেপের জন্য আমরা তিন ধরনের ফর্মুলা পেয়েছিলাম এবং বলছিলাম যে জেনারেল ক্রস সেকশনের জন্য করতে গেলে আমাদের SM1-এর বা SM-এর বিদ্যা দিয়ে হবে না সলিড মেকানিক্সের বিদ্যা দিয়ে হবে না আমাদের লাগবে থিওরি অফ ইলাস্টিসিটির বিদ্যা তো যাই হোক ওইটা যেহেতু পড়ানো হচ্ছে না সেজন্য ওইটা নিয়ে বেশি কথা বললাম কিন্তু আমরা কিছু কিছু ইউজফুল ফর্মুলা এই সার্কুলার ক্লোজ থিন ওয়াল এবং রেক্ট্যাঙ্গুলার এটা যেহেতু খুব ইউজফুল ক্রস সেকশন তাদের ইউজফুল কিছু ফর্মুলা আমরা ডিসকাস করেছি এবং এখানে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে সার্কুলার সেকশন যদি বলি শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হয় সেন্টারে 0 থেকে শুরু করে পেরিফেরিতে যে ম্যাক্সিমাম এবং ভ্যারিয়েশনটা কেমন হয় স্ট্রেসের ভ্যারিয়েশন লিনিয়ার উত্তরটা আশা করেছিলাম এটা একদম আমাদের প্রথম ক্লাসেই ডিসকাস করা হয়েছে দ্বিতীয় ক্লাস সার্কুলার সেকশনের শিয়ার স্ট্রেস সেন্টারে 0 সেন্টার থেকে যত দূরে যাবে স্ট্রেস বাড়তে থাকবে
ক্লোজ থিনওয়াল সেকশনে যেটা হয়, এখানে হচ্ছে যে অ্যাক্রস দ্য থিকনেস স্ট্রেস ইউনিফর্ম, কিন্তু ওভার দি সেকশন থিকনেস যেখানে কম সেখানে স্ট্রেস হঠাৎ বেশি হয়ে যাবে। এই আমাদের সার্কুলারে ছিল সেন্টারে 0 এবং সেন্টার থেকে যত দূরে আছে লিনিয়ারলি বাড়ছে, আর থিন ওয়াল ক্রস সেকশনে ওয়ালগুলির মধ্যে স্ট্রেস অলমোস্ট ইউনিফর্ম। রেক্ট্যাঙ্গুলার সেকশনে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা একটু ভিন্ন। সেন্টার 0 ঠিক আছে, কিন্তু সেন্টার থেকে যত কাছে সেখানে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা স্ট্রেসটা সবচেয়ে বেশি। টাউ ম্যাক্স এখানে সেন্টার থেকে যত কাছে সেখানে, আর সেন্টার থেকে যখন দূরে যাব ওখানে স্ট্রেস আছে কিন্তু অত বেশি না, স্ট্রেস অনেক বেশি ছিল। টাউ ম্যাক্সটা অনেক বড় সেন্টার থেকে কাছে, কিন্তু সেন্টার থেকে দূরের যে মধ্যবিন্দু সেখানে অত বেশি না, তাও আছে। কিন্তু আমরা যদি একেবারে সবচেয়ে দূরে চলে যাই, অর্থাৎ ক্রস সেকশনের কোনায়, তাহলে স্ট্রেসটা হয়ে যায় 0। এই সেন্টারে 0, এই কোনাতেও 0, 4 কোনাতে 0। এরকম টাইপের স্ট্রেস ডিস্ট্রিবিউশন হয়, একটু অদ্ভুত ডিফারেন্ট টাইপের। যেটা বললাম যে এই স্ট্রেসটা অর্থাৎ টরশনাল শিয়ার স্ট্রেসটা ফর্মুলাও ভিন্ন, আয়ার ক্রস সেকশনের জন্য, জেনারেল ক্রস সেকশনের জন্য এই সলিড মেকানিক্সের বিদ্যা দিয়ে করাই যাবে না। কিন্তু যে সমস্ত ফর্মুলা আছে সেটা যখন বিভিন্ন ক্রস সেকশনে অ্যাপ্লাই করছি তাদের শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটাও ভিন্নতর হচ্ছে। তো আমাদের যা স্ট্রেস নিয়ে কথা বলবো সব হচ্ছে এই সমস্ত স্ট্রেসের কম্বিনেশন, আর কিছু না। এবং যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারে আমরা নর্মাল স্ট্রেসের সঙ্গে নর্মাল স্ট্রেস মিলাবো, আর শিয়ার স্ট্রেসের সঙ্গে শিয়ার স্ট্রেস মিলাবো। আজকে অবশ্য আমরা নর্মাল স্ট্রেস নিয়ে কথা বলবো, কিছু নর্মাল স্ট্রেস কম্বিনেশনের 2টা এক্সাম্পল দেখবো আজকে। তো তোমাদের স্ট্রেস সম্বন্ধে তোমরা মোটামুটি অনেক জেনে গেছো, আর বিশেষ নতুন কিছু জানার নাই। যদি এই সলিড মেকানিক্স থেকে অন্য কোনো কোর্সে যাও তাহলে যেমন থিওরি অফ ইলাস্টিসিটি বা এই ধরনের কিছু, তাহলে হয়তো আরো অনেক কিছু জানার আছে। কিন্তু এই সলিড মেকানিক্স কোর্সে স্ট্রেস সম্বন্ধে অলমোস্ট কিছু জানার নেই, আর সবই জানো। এই ফর্মুলাগুলি এখানে লিখছি যেটা তোমরা কিছুক্ষণ আগে বললাম, পি বাই এ, এম ওয়াই ওভার আই, ভি বাই এ, ভি কিউ ওভার আই টি। এবং দেখো সবখানে লিখছি অল সেকশনস, অল সেকশনস, অল সেকশন, অল সেকশনস। ফর্মুলা সবগুলো সেকশনের জন্য প্রযোজ্য। যখন টরশনাল শিয়ারে আসি তখন ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায় এক এক সেকশনে, কোথাও টিসি বাই জে, কোথায় টি বাই 280, কোথাও টি বাই আলফা বিটি স্কোয়ার। এবং ক্রস সেকশন বিভিন্নটার জন্য ফর্মুলা বিভিন্ন। তো ঠিক আছে, আমরা যেটা বলছি যে আমরা এখানে এই চ্যাপ্টারে আমরা নর্মাল স্ট্রেসের সঙ্গে নর্মাল স্ট্রেস কম্বাইন করবো, অর্থাৎ অ্যাক্সিয়ালের সঙ্গে ফ্লেক্সার করবো অথবা ফ্লেক্সারের সাথে ফ্লেক্সার করবো, ডাইরেক্ট শেয়ারের সঙ্গে অথবা টর্শন করবো, বা ফ্লেক্সার শেয়ারের সঙ্গে টর্শন করবো, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কিন্তু এই বাউন্ডারির বাইরে যাবো না, অর্থাৎ নর্মাল শেয়ার স্ট্রেসটা এই চ্যাপ্টারে করবো না। আগামী আরেকটা চ্যাপ্টার আছে সেখানে সেটা করা। আচ্ছা, কম্বাইন অ্যাক্সিয়াল অ্যান্ড বেন্ডিং স্ট্রেস। তোমাদের একটা অঙ্ক এখানে। আচ্ছা, অঙ্ক দেখানোর আগে একটা ফর্মুলা বলি। তোমার তো বললাম যে অ্যাক্সিয়াল স্ট্রেসের ফর্মুলা হচ্ছে পি বাই এ
P/A axial stress এর ফর্মুলা এটা তোমরা বললা, আর বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা তোমরা বললা যে My/I, এখানে একটু ব্যাকরণ সঙ্গতভাবে লিখছি -mzy/iz, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে মনে করো z অক্ষের সাপেক্ষে বেন্ডিং মোমেন্ট হচ্ছে, সেজন্য এটাকে mz বলা হচ্ছে। যেহেতু z অক্ষের সাপেক্ষে বেন্ডিং মোমেন্ট, সেজন্য এটাকে বলা হচ্ছে mz। মোমেন্ট অফ ইনার্শিয়াটাও z অক্ষের সাপেক্ষেই হবে, সেজন্য এটাকে বলা হচ্ছে iz। আর সঙ্গে আছে y, yটা হলো এই নিউট্রাল অ্যাক্সিস থেকে উচ্চতা। এই পয়েন্টটা যদি বলো, তার উচ্চতা নিউট্রাল অ্যাক্সিস থেকে হচ্ছে y। এই y যত বাড়াবো তত এই স্ট্রেস বাড়তে থাকে। তো দেখো এই P/A এবং My/I সেটা কম্বাইন করেই আমরা একটা অঙ্কে যেতে চাই। আজকে স্ক্রিনটা একটু বড়, সেজন্য ডিস্টার্বেন্স বেশি হচ্ছে। বলো, কিছু বলবা? স্যার অ্যাক্সিয়াল স্ট্রেস থেকে বেন্ডিং স্ট্রেসটা বাদ দিচ্ছি কেন এই সূত্রের মধ্যে? বাদ দিচ্ছি না, যোগ দিচ্ছি। বেন্ডিং স্ট্রেসের ফর্মুলার সামনে একটা মাইনাস আছে, সেজন্যই মাইনাস সাইনটা দেওয়া হয়েছে। বাদ দেওয়া না, যোগ দেওয়া, সুপার ইম্পোজ করা যেটাকে বলা হয়। কিন্তু বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা, রিয়েল ফর্মুলা হচ্ছে -My/I, সেজন্য মাইনাস সাইনটা আসছে। আচ্ছা, প্লাস মাইনাস চিন্তা হচ্ছে আমি বেশি ইম্পর্টেন্স দিই যে এটা কি টেনশন হলো না কম্প্রেশন হলো সেই জিনিসটা বোঝা। অর্থাৎ বেন্ডিং স্ট্রেসের মধ্যে কোথায় টেনশন হচ্ছে, কোথায় কম্প্রেশন হচ্ছে, এই জিনিসটা বুঝতে পারলেই এই মাইনাস টাইনাসের ঝামেলা থেকে মাফ পাওয়া যেতে পারে। আচ্ছা দেখি, এখানে একটা অঙ্ক দিয়েছি, এটা 20 ফিট লম্বা সিম্পলি সাপোর্টেড বিম, যার উপরে লোড আছে 1 কিপ পার ফিট। অর্থাৎ এই নিচে ছবিটা দেওয়া আছে, প্রতি ফিটে 1 কিপ করে করে। তার ডান পাশে এটা ক্রস সেকশন আছে, ক্রস সেকশন হচ্ছে 1 ফিট বাই 2 ফিট, 1 ফিট চওড়া আর 2 ফিট ডেপথ, এরকম একটা রেক্টেঙ্গুলার সেকশন। আচ্ছা, এখানে লোড দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে অ্যাক্সিয়াল ফোর্স একটা দেওয়া হয়েছে পি, পির ভ্যালু 100 কিপ। বলা আছে যে এখানে স্ট্রেসগুলি বের করতে হবে, ক্রস সেকশনের মধ্যে স্ট্রেস কোথায়, উপরে কত, মাঝখানে কত, নিচে কত, এগুলো বের করতে বলা আছে। আচ্ছা, প্রশ্নটা ক্লিয়ার? জি স্যার। এখন দেখো আমাদের এখানে স্ট্রেস আসবে দুই ভাবে, যেটা বললাম, এই যে অ্যাক্সিয়াল ফোর্স আসবে এই পি এন্ড পি থেকে, আর ফ্লেক্সার স্ট্রেস আসবে কোত্থেকে? এই যে My/I যেটা লিখছি উপরে, হ্যাঁ, সেই My/I-টা এখানে কোত্থেকে আসবে? স্যার মোমেন্ট থেকে কি? মোমেন্ট থেকে, হ্যাঁ। এম তো হচ্ছে বেন্ডিং মোমেন্ট, তাই বেন্ডিং স্ট্রেস করতে গেলে বেন্ডিং মোমেন্ট লাগবে, তাই সেই বেন্ডিং মোমেন্টটা আমাদের জানা দরকার কত। বুঝতে পারছো? আচ্ছা, পারছো না তাহলে? আর বুঝে না পারলে কি করবো বলো দেখি? তুমি তো বলো না যে বুঝতে পারছো না, কাজেই আচ্ছা পারছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে,
এখন বেন্ডিং স্ট্রেস বা ফ্লেক্সুরাল স্ট্রেস বের করতে গেলে আমাদের বেন্ডিং মোমেন্টটা লাগবে। তার জন্য আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। আঁকো। এই বিমটা সিম্পলি সাপোর্টেড বিম, যার মধ্যে 1 কিপার ফিট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে। এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকো। তোমাদের বলেছিলাম যে প্রথম ক্লাসের দিকেই যে আমাদের শিয়ার ফোর্স মোমেন্ট এই ডায়াগ্রামগুলি খুব কাজে লাগবে, দ্বিতীয় ক্লাসে বলেছিলাম। এবং বলছিলাম যে একটু প্র্যাকটিস করতে থাকো, ইউজ টু হতে থাকো, বিকজ আমাদের শিগগিরই 3 সপ্তাহ পরে যে টপিক শুরু হবে সেখানে এইগুলি লাগবে। তো সেই 3 সপ্তাহ পার হয়ে গেছে, কাজে আমাদের এখন সেই সময় চলে আসছে যেখানে যে এই কোর্সের মধ্যে বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স এগুলি খুব প্রয়োজন হবে। যেমন এখানে এই বিমটার মধ্যে 1 কিপার ফিট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে। এটা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট করে করতে পারো, বাট এখানে শিয়ার ফোর্সটা স্যার আসছে স্যার। আসো কেমন হয়েছে দেখতে? বেন্ডিং মোমেন্ট স্যার একটা ফুল স্যার, মানে আসছে স্যার স্যার। হাফ সার্কেল হয়েছে স্যার। হাফ সার্কেল, হাফ সার্কেল মিডিলে 50 স্যার। মিডল ফিফটি মিডল, হয়েছে স্যার। আচ্ছা হাফ সার্কেল না, প্যারাবোলা, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছি কেমন আসছো। এটা প্যারাবোলা। এবং ম্যাক্সিমাম ভ্যালুটা হবে WL²/2। W হলো 1 কিপ পার ফিট, WL²/8, সরি। 8 স্যার। 8 স্প্যান হচ্ছে 20 ফিট। সিম্পলি সাপোর্টেড বিমের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয় সেই ছবিটা এটা। এটা আশা করি তোমরা এসে মনে করেছো। বেন্ডিং মোমেন্ট তো অনেক করেছো তোমরা, তো তার মধ্যে অন্যতম সহজ হচ্ছে এটা। এবং এটা ভেরি কমন, খুব কমনলি ইউজ করা হয়। এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা খুব কমনলি ইউজ করা হয়। তো ডাব্লিউ বসে, ডাব্লিউ হচ্ছে 1, এল হচ্ছে 20 স্কোয়ার ডিভাইড বাই 8, কত হয়? 50। 50। এককটা হবে কিপ ফিট। ঠিক আছে, ওকে। হলো তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন তাহলে ক্রস সেকশনটা দিচ্ছি। ওয়ান বাই টু। এটা ওই যে যখন পি ফোর্স করছে, পি এখানে বলা আছে প্রথমে 100 কিপ। কিপ ফোর্সটা কিভাবে হচ্ছে আমরা এই দুই পাশ থেকে দিচ্ছি অ্যাপ্লাই করে। আচ্ছা, ওই পি বলা আছে 100। কম্প্রেশন যদি হয় তাহলে এখানে স্ট্রেস কত হবে বলতো? স্যার 100 ডিভাইডেড বাই হচ্ছে স্যার এরিয়াটা স্যার। এরিয়াটা, রাইট। এই মাইনাস দিই, মাইনাস কারণ হচ্ছে কম্প্রেশন, ডিভাইড বাই এরিয়া। এরিয়া কত? 2। 2। 1 ইন্টু 2 মানে 2 ফিট স্কোয়ার।
2 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, তাহলে যে স্ট্রেসটা হচ্ছে সেটা হচ্ছে -50 কিপ পার স্কোয়ার ফিট। আচ্ছা, সেটার আলোচনা একটু পরে আসি। এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যে আঁকলাম, এটার কালারটা অন্য দিয়ে দিই। কালারটা নীল দিই। নীল দিয়ে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম। এটার কারণে যে স্ট্রেসটা হবে ক্রস সেকশন এরিয়ার উপর, কেমন হবে স্ট্রেসটা বলো? সিগমা স্ট্রেসটা হবে স্যার মানে ট্রায়াঙ্গুলার মতো স্যার। ট্রায়াঙ্গুলার মতো, উপরে বেশি নিচে কম, মাঝখানে জিরো। অর্থাৎ বেন্ডিং মোমেন্টটা যদি এরকম পজিটিভ হয় তাহলে উপরে কম্প্রেশন, মাঝখানে জিরো, নিচে টেনশন। এবং এই ভ্যালুটা কত হবে, ফর্মুলা কি? বুঝিনি। এই যে সিগমা বের করব, এই যে নীল দিয়ে লিখলাম ট্রায়াঙ্গেলের মতো, কোন ফর্মুলা দিয়ে বের করব? my/i। my/i। গুড। mc/i লিখে দিই, যেহেতু এখানে ম্যাক্সিমামটা পাচ্ছি। m হলো এখানে 50, c কত? স্যার এখানে হচ্ছে স্যার 1 হবে স্যার। 1 হবে, রাইট। কারণ আমাদের এই হাইটটা হচ্ছে 2 ফিট, এই সি হবে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে যেটা মাপা হচ্ছে, সেন্ট্রাল লাইন থেকে যেটা মাপা হবে, দ্যাট ইজ সি। এটাই হচ্ছে সি। এবং সেই সিটা হবে 1 ফিট, অর্থাৎ 2 ফিট ডিভাইড বাই 1। C1 বসে দিই। আই কেমনে বের করবো? bd কিউব বাই মানে bh কিউব বাই 12 হবে স্যার। 2/12। 0.66। হ্যাঁ বলো ফয়সাল, কি বলছিল? তোমার কথা আটকে যাচ্ছে। স্যার 0.6। ও 0.667। আচ্ছা, তুমি আয়ের ভ্যালুটা বলতে যাচ্ছ না? আচ্ছা, দ্যাটস গুড। 1 into 2 to the power 4 divided by 12. B to the 4 না, to the power 3, I'm sorry. BH cube by 12. এটা বসালে আসে 0.667 আয়ের ভ্যালু। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার সরি স্যার, আমার নেটওয়ার্ক একটু সমস্যা তো স্যার। আমি বলতেছিলাম স্যার আয়ের ভ্যালুটা 0.6 আসছে, সেটা বলছি। আমি পরে বুঝতে পারছি তোমার কথা। 0.67 বলছো, এটা পরে বুঝতে, প্রথমে বোঝা যাচ্ছে, পরে বোঝা গেছে। নেটওয়ার্ক সমস্যা স্যার, সরি স্যার। আচ্ছা, 0.667 বসে তাহলে স্ট্রেস কত হয়? 50 into 1 divided by 0.667, 74.96। 75 বলে দিই। 0.67 মানে আরো দূর যাবে, 75 বলে দিই।
তাহলে দেখো আমাদের বেশি আচ্ছা, তাহলে দেখো 50 আসছিল ইয়ে থেকে, এই যে 100/2 এটা আস্তে আস্তে 0.667 যদি বসাই, তাহলে স্ট্রেস হয় 75। এটার কথা আগে বলি, বেন্ডিং স্ট্রেসের কথা আগে বলছি। 75 উপরে হবে কম্প্রেশন, যেহেতু বেন্ডিং মোমেন্টটা পজিটিভ সেজন্য উপরে কম্প্রেশন, মাঝখানে 0, নিচে টেনশন। উপরে কম্প্রেশন -75, নিচে +75। KSF অর্থাৎ কিপ পার স্কোয়ার ফিট। কংক্রিটের তৈরি ধরে নিই, 1 ফিট বাই 2 ফিট, এটা কংক্রিটের তৈরি। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে শুধু বেন্ডিং মোমেন্টটা যদি আমরা চিন্তা করি, ধরো অ্যাক্সিয়াল ফোর্সটা চিন্তা করছি না, লালটা, শুধু নীলটা যদি চিন্তা করি, এই বিমটা কি টিকবে নাকি টিকবে না? বাঁচবে না বাঁচবে না? টিকবে না স্যার। টিকবে না স্যার। কেন? স্যার এখানে তো ওই টেনশনের কংক্রিট ইয়ে নেই, আর এদিকে স্টিল নেই। আচ্ছা, গুড। টেনশনের কথা বলছি, কংক্রিটের টেনশন, কংক্রিট খুব দুর্বল টেনশনে। তো এখানে টেনশন স্ট্রেস পড়েছে 75 KSF। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 75 কিপ পার স্কোয়ার ফিট এই স্ট্রেস কংক্রিট নিতে পারবে কিনা। কংক্রিটের তো টেনসাইল স্ট্রেংথ 0 না, একেবারে 0 না, কিছুটা আছে। তোমার কংক্রিট দাবি করেছো না কংক্রিট টেস্ট? হ্যাঁ, কত স্যার? 1/10। 1/10 অফ কি? স্যার মানে 10 ভাগের 1 ভাগ নিতে পারে স্যার। কিসের 10 ভাগের 1 ভাগ? কম্প্রেসিভ স্ট্রেস। স্যার কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেংথে 10 ভাগের 1 ভাগ নিতে পারে। কম্প্রেসিভ স্ট্রেংথ টিপিক্যালি কিরকম হয় বলতো? তোমার কংক্রিট কিরকম পেয়েছো কম্প্রেসিভ স্ট্রেংথ? এটা মনে রাখা দরকার, কারণ এটা খুবই কমন এবং ইউজফুল একটা কোয়ান্টিটি, যেহেতু ইঞ্জিনিয়ার হলে এই কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ সম্বন্ধে ধারণা থাকতে হবে। এটা যদি জিজ্ঞেস করে যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কিরকম পাইছো বা কেমন হয়, নর্মালি জব আশা করবে মানুষ। যাই হোক, তো এটা ধরে নিতে পারে, এটা রাফ, এটা ভ্যারি করে অনেক, হ্যাঁ, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও, সেটার উপর ডিপেন্ড করে কিরকম কি বলে, কি টাইপের কোয়ালিটি মেটেরিয়াল দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে, কি এগ্রিগেট দিচ্ছ, কি সাইজের দিচ্ছ, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এখানে। তো যাই হোক, ধরে নিতে পারি রাফলি যে 3000 PSI বা 3 KSI একটা গুড নাম্বার, ঠিক আছে, কম্প্রেসিভ স্ট্রেংথের জন্য। তাহলে টেনসাইল স্ট্রেংথের জন্য কিরকম হবে? কম্প্রেসিভ স্ট্রেংথ যদি হয় 3000 PSI বা 3 KSI, কম্প্রেসিভ স্ট্রেংথ কিরকম হবে? তো টেনশন তো কত 300 PSI মতো হবে। 300 এর মতো হবে, হ্যাঁ। 3000 যদি হয় কম্প্রেসিভ, টেনসাইল হবে 300 রাফলি। তো 300 PSI বললাম। আচ্ছা, এই বোর্ডটা মুছতে হবে। স্যার কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কিসের উপর ডিপেন্ড করে, এটা কি বললেন স্যার? বুঝতে পারিনি। তোমরা বলো তো, তোমরা তো ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস পড়ে আসছো, কংক্রিট ল্যাবও পড়ে আসছো, বলো। এক নম্বর কি কারণ?
স্যার টেম্পারেচার ওয়াটার টু সিমেন্ট রেশিও ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে 1 নম্বর। সাইজ গ্রেন সাইজের ব্যাপার আছে, কি ধরনের এগ্রিগেট তৈরি করছো সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে কবে টেস্টটা করছো সেটা একটা ব্যাপার। এটা কি 7 দিনের টেস্ট একটা ব্যাপার। যাই হোক, আমাদের কি বলে 300 PSI সেটা বা 300 PSI যদি টেনসাইল স্ট্রেংথ হয়, এটা কিপে কত হবে? 0.3 KSI, তাই না? জি স্যার। আচ্ছা, KSF এ কত হবে? KSI KSF এ কেমনে নিব? হ্যাঁ, কিপার স্কয়ার ফিটে কেমনে নিব? এটা 12 ধরে স্যার, 12 ধরে স্যার। 12 × 12 KSI মানে হচ্ছে কিপ পার স্কয়ার ইঞ্চ, সেখান থেকে কিপ পার স্কয়ার ফিটে নিব। এই জিনিসটা না পারলে কিন্তু মানুষ সমানের ব্যাপার, বুঝছো? এটা কোনো ইঞ্জিনিয়ারিং বিদ্যা না, এটা স্কুল কলেজের বিদ্যা, বুঝছো? স্কয়ার ইঞ্চি, স্কয়ার ফিট এগুলো যদি করতে না পারো তাহলে মানুষ সমানের ব্যাপার। এগুলো 43.2 কিপ পার স্কয়ার ফিট। চাকরি ইন্টারভিউতে গেলা, তোমাকে এত বললো যে এই এত স্কয়ার ইঞ্চি স্কয়ার ফিটে কনভার্ট করো, পারলা না, তাহলে চাকরি তো হবে না। সেটা একটা টেম্পোরারি সমস্যা, কিন্তু পার্মানেন্ট সমস্যা হয়ে যাবে যে রেপুটেশন, বুঝছো? রেপুটেশন ইউনিভার্সিটি খারাপ করা কিন্তু লং টার্মে ক্ষতি তোমাদেরই, বুঝছো? যাই হোক, 12 × 12 KSI KSF 12 × 12, কাজে এটা হলো 43.2 কিপ পার স্কয়ার ফিট। আমাদের স্ট্রেস আসছে 75, যেটা এই 43.2 এর চেয়ে বড়। কাজে এই স্ট্রেসে এই কংক্রিট সার্ভাইভ করবে না, টেনশনে সে ফেটে যাবে। টেনশনে সে ফেটে যায় তাহলে এই বিমটার অবস্থা খারাপ হবে কি, যে তার নিচের দিকে ক্র্যাক করে যাবে, যার ফলে এরিয়াটা আরো ছোট হয়ে যাবে। এরিয়া আরো ছোট হওয়ার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া আরো কমে যাবে, এরিয়া আরো কমে যাবে, যার ফলে স্ট্রেস আরো বাড়বে। এই যে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আরো কমে যায় ক্র্যাক করার পরে, তখন স্ট্রেস আরো বাড়বে। স্ট্রেস বাড়লে এটার অবস্থা আরো বিপদ হবে। এবং এই যে আমাদের তার স্ট্রেংথ বলেছি অ্যাপ্রক্সিমেটলি 43.2 কিপ পার স্কয়ার ফিট, সেটা কিছুই করা যাবে না। তখন কিছুই করার জন্য এই অ্যাক্সিয়াল ফোর্সটা দেওয়া হয়েছে। এখানে যে ঘিচিমিচি অবস্থা কি বোঝা যাচ্ছে? এটা কিছু বোঝা গেল, কেন জানি বোঝা যাচ্ছে না আজকে।
আচ্ছা anyway, আমি কিছু ক্যালকুলেশন করে আনছি, সেটা দেখাই, যেটা তোমরা করলা। দেখো এই যে বেন্ডিং মোমেন্ট, মোমেন্ট অফ ইনার্শিয়া ইত্যাদি ইত্যাদি স্ট্রেস বের করলাম। আচ্ছা, যার ফলে বের করলাম 75 টেনসাইল স্ট্রেস, যেটা সার্ভাইভ করবে না। এখন আমরা একটা ব্যবস্থা যদি করি যে যদি এখানে অ্যাক্সিয়াল ফোর্স যেটা দিছিলাম 100 কিপের, সে 100 কিপ যদি অ্যাক্সিয়াল ফোর্স দিই, তাহলে এর মধ্যে একটা স্ট্রেস আসবে পুরাটার মধ্যে, কম্প্রেসিভ স্ট্রেস। অর্থাৎ 75 মাইনাস এবং 75 প্লাস তো দিছিলাম, এখন পুরাটার মধ্যে যদি অ্যাক্সিয়াল ফোর্স দিই 100 কিপ, অ্যাক্সিয়াল ফোর্সটা হবে সিগমা অ্যাক্সিয়াল 100 ডিভাইড বাই 2, এটা হচ্ছে -50। মাইনাস বললাম এই কারণে যেটা হচ্ছে কম্প্রেসিভ হলো। আর বেন্ডিং স্ট্রেস বলছিলাম যে উপরে কম্প্রেসিভ, যে -75 আছে উপরে আর +75 আছে নিচে। এই দুটো যখন কম্বাইন করবো এই -50-র সাথে, উপরে -75 কত হয়ে যাবে, -50-র সঙ্গে যখন -75 যোগ করবো তখন এটা হয়ে যাবে 125। আর নিচে -50-র সঙ্গে +75 যখন কম্বাইন করবো এটা হয়ে যাবে +25। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্ট্রেসগুলি এখন দেখি, এই -125 এবং +125। এবার একটা ছবিও আছে, এই দেখো প্রথমে ছিল -75 এবং +75, তার সঙ্গে -50 যখন যোগ করে দিব -75 হয়ে যাবে -125 আর +75 হয়ে যাবে +25। কাজেই ফাইনাল স্ট্রেস ডায়াগ্রামটা হবে আমাদের এইটা। উপরে কম্প্রেসিভ -125 আর নিচে হচ্ছে +25। এখন আমরা এটা স্ট্রেংথ কত বের করলাম, টেনসাইল স্ট্রেংথ বের করলাম 43.2 কিপ পার স্কয়ার ফিট। ঠিক আছে, এটা দেখো যখন 75 ছিল তার চেয়ে সে কম ছিল, কিন্তু এখন 25 হয়ে গেছে। ঠিক আছে, 25 হয়ে গেছে, তার চেয়ে কিন্তু স্ট্রেংথটা বেশি। এখন স্ট্রেংথ হচ্ছে 43.2, যেটা 75 এর চেয়ে কম ছিল, কিন্তু এখন 25 হয়ে গেছে স্ট্রেস, তার চেয়ে 43 বেশি। তাই এই টেনশনে সে আর ব্যাক করবে না, তার স্ট্রেংথ আছে, এখন এই স্ট্রেস নেওয়ার মতো স্ট্রেংথ তার আছে। জিজ্ঞেস করতে পারো যে উপরে তো স্ট্রেস আরো বেড়ে গেল, উপরে স্ট্রেস বেড়েছে, কম্প্রেসিভ ছিল -75, এখন হয়ে গেছে -125। -125 কম্প্রেসিভ স্ট্রেংথ আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 3 KSF, 3 KSI। 3 KSI কে KSF এ নিলে কত হবে, 3 KSI তো 432 গুড, 3 × 12 × 12 করলে হবে 432 KSF। এটা হচ্ছে তার স্ট্রেংথ, -432 কম্প্রেসিভ স্ট্রেংথ, কিন্তু স্ট্রেস আসছে -125। তাতে অসুবিধা নেই, কারণ আমাদের স্ট্রেংথ হচ্ছে 432, কম্প্রেশনে কোনো সমস্যা নাই, 432 নিতে পারে।
টেনশনে নিতে পারছিল 43, সেটাও বেঁচে যাচ্ছে এখন, বিকজ আমরা স্ট্রেস কমায় ফেলছি, 75 থেকে কমায় 25 করতে পারছি, তো উইচ ইজ গুড। যার ফলে এখন সে কম্প্রেশনও বেঁচে গেল, টেনশনও বেঁচে গেল। ইনিশিয়ালি যখন এই পি ফোর্সটা দেয়নি, তখন কিন্তু এই যে +75 এই টেনশনে সে মরে যাচ্ছিল, ক্র্যাক করে যাচ্ছিল, ইভেন্চুয়ালি বিমটা কলাপস করত। এবং আমরা এই কম্প্রেসিভ স্ট্রেস দেওয়ার ফলে যেটা ঘটেছে সেটা এখন স্ট্রেস কমে গেছে, টেনসাইল স্ট্রেস কমে গেছে, যার ফলে আমাদের এই বিমটা সার্ভিস করবে। তো এই অঙ্ক করতে যেই জিনিসটার কথা বললাম সেটাকে বলা হয় প্রি স্ট্রেস কংক্রিট। প্রি স্ট্রেসড কংক্রিট লিখি, লেখার তো জায়গায় দেখছি না। Pre-stressed pre-stressed concrete. Pre-stressed concrete নাম শুনছো কি? আমাদের যত ব্রিজ হয় কমন হচ্ছে প্রি-স্ট্রেস, ব্রিজগুলিকে আগে থেকে স্ট্রেস করে দেওয়া হয় যাতে করে এর মধ্যে টেনসাইল স্ট্রেস কমে যায়। এই ব্রিজ প্রি-স্ট্রেস কংক্রিট ব্রিজ ইজ মোস্ট কমন। তো তোমরা হয়তো পাস করে প্রি-স্ট্রেস কংক্রিট ব্রিজের কাজও করবা, আশা করি। যাই হোক, তো এই প্রি-স্ট্রেস কংক্রিট টেকনোলজিটা হচ্ছে এরকম যে স্ট্রেস কম্বিনেশন করা হলো, একটা অ্যাক্সিয়াল স্ট্রেস এবং একটা বেন্ডিং স্ট্রেস কম্বাইন করে আমরা টেনসাইল স্ট্রেসটাকে কমাই দিয়েছি, যার ফলে বিমটা ভেসে গেছে। ঠিক আছে, আচ্ছা এখনো 20 মিনিট টাইম আছে, একটা টপিক দেখতে যাচ্ছি। তোমার প্রশ্ন থাকলে করতে পারো। স্যার 0.3 কেএসআই এটা কোথায়, মানে অঙ্কের মধ্যে পাচ্ছি না তো স্যার। 0.3 কে 12 × 12 দিয়ে গুণ করে 43.2 বের করা হয়েছে। না স্যার ওই যে ওইটাই, মানে 0.3 কেএসআই এটা কোথায় পাইলাম, মানে ওইটা বুঝছি, নেক্সটের সবগুলা বুঝছি, কিন্তু 0 এটা এই মেটেরিয়াল স্ল্যাব করেছো না, সেটা Yes, থেকে। sir. এবং ওখানে জিজ্ঞেস করলাম যে টেনসাইল স্ট্রেংথ কেমন হয় কংক্রিটে, তখন একজন বললো 10 ভাগের 1 ভাগ। তারপরে আমরা যে আচ্ছা কম্প্রেসিভ স্ট্রেংথ হয়ে 3000 PSI, সেটা 10 ভাগের 1 ভাগ করলে 300 PSI হলো টেনসাইল স্ট্রেংথ রাফলি। 300 PSI কে 0.3 KSI বলা হলো, 0.3 কে 12 × 12 দিয়ে গুণ করে 43.2 বের করা হলো। Yes, sir, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের আগামী মঙ্গলবার ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্ট হবে টর্শনের উপরে। ক্লাস টেস্টে অঙ্ক থাকবে, আর আরেকটা প্রশ্ন থাকবে তোমাদের ক্লাস অ্যাসেসমেন্টের হিসাবে, তোমরা কেমন ক্লাস করেছো সেটার একটা পরীক্ষা থাকবে। তো তোমরা এই ক্লাস টেস্টটা আমার সামনে দিবা। আমি তোমাদেরকে ক্লাস টেস্টের কোশ্চেন ওই ক্লাস শুরু হওয়ার আগে পাঠিয়ে দিব ইমেইলে। কাজে কেউ যদি মোবাইল ফোনে রিসিভ করতে চাও বা ল্যাপটপে রিসিভ করতে চাও করতে পারো, বাট আমি থ্রু আউট দি এক্সাম ক্লাস টেস্ট চলাকালে আমি তোমাদের সামনে এরকম যেমন ক্লাস নোটটা খুলে রেখেছি সেরকমভাবে কোশ্চেনটা খুলে রাখবো, তোমরা ওই কোশ্চেনটা দেখে দেখেই করতে পারো। এই কেউ যদি মনে করো যে তোমার একটা ডিভাইস দিয়ে কাজ করবা, ইটস পসিবল যে তুমি তোমার সামনে যদি ল্যাপটপ খোলা রাখো বা ফোন খোলা রাখো, সেটা দেখে দেখে তুমি অঙ্ক করতে পারো। এখন যদি ইলেকট্রিসিটি চলে যায় সেটা তো আমি জানি না, এখন মোবাইল ফোন খোলা রাখলে সেখানে ইলেকট্রিসিটি সমস্যা হবে না। তো যাই হোক, কাজেই আমি তোমাদেরকে জাস্ট পরীক্ষার আগে দিয়ে ইনশাল্লাহ কোশ্চেনটা দিয়ে দিব, আর কি বলে পরীক্ষা চলাকালে কোশ্চেনটা তোমাদের সামনে এইভাবে খুলে রাখবো, এখান থেকে দেখে দেখো তোমরা করতে পারবো। কাজেই 2 ডিভাইস যদি তোমাদের না থাকে, এই এক স্ক্রিন দেখেই আশা করি করতে পারবা। পরীক্ষা হওয়ার মাত্র তোমরা এটাকে স্ক্যান করে আমাকে ইমেল করে দিবা, এবং সেটাও সঙ্গে সঙ্গে আসতে হবে।
it has to be very quick যাতে করে পরবর্তীতে ক্লাস আছে সেটার ব্যাপার থাকবে বা বলে এটা যাতে লিক না হয় সেগুলোর ব্যাপার থাকবে। ঠিক আছে, এই হবে ক্লাস টেস্টে অঙ্ক থাকবে, তার সঙ্গে বললাম ক্লাস ওয়ার্ক অর্থাৎ ক্লাস অ্যাসেসমেন্টের হিসেবে ক্লাস ওয়ার্ক থাকবে এবং কীরকম ক্লাস করেছো সেটা একটা অ্যাসেসমেন্ট। এই ক্লাস টেস্টের নাম্বার থাকবে ক্লাস এই ইয়াতে অঙ্কে, আর ক্লাস অ্যাসেসমেন্টের নাম্বার থাকবে এবং ক্লাস ওয়ার্কে কেমন লিখলাম সেটা। টাইম কতক্ষণ থাকবে স্যার? টাইম 15-20 মিনিট। স্যার পিকচার তুলে কি মেইলে পাঠিয়ে দিব? হ্যাঁ, মেইলে পাঠিয়ে দেবো। আর কোনো ভাবে পাঠাতে চাও? পিকচার মানে কি, তোমরা যেটা করবা অঙ্ক দিব বুঝে পিকচার কি যেটা করবা স্ক্রিনশট নিয়ে বা ছবি তুলে আমাকে মেইলে পাঠিয়ে দেবো। Yes, sir. আচ্ছা, এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্বিনেশন অফ বেন্ডিং স্ট্রেসেস। আমরা তো বেন্ডিং স্ট্রেসের সঙ্গে অ্যাক্সিয়াল স্ট্রেসের কম্বিনেশন দেখলাম, এখন দেখতে যাচ্ছি বেন্ডিং স্ট্রেসের সঙ্গে বেন্ডিং স্ট্রেসের কম্বিনেশন। অর্থাৎ বেন্ডিং স্ট্রেস 2 অক্ষর দিয়ে আসতে পারে, অর্থাৎ একটা ক্রস সেকশন যদি চিন্তা করি এরকম, এই যদি তার একটা অক্ষ বলি, ওইটা আরেকটা অক্ষ বলি, এই একটা বেন্ডিং মোমেন্ট আসলো এরকম ভাবে, অর্থাৎ ধরো এক্স অক্ষ তার সাপেক্ষে বেন্ডিং মোমেন্ট, এটাকে আমরা এম এক্স বলতে পারি। আর আরেকটা বেন্ডিং মোমেন্ট আসলো, এটা অন্য কালার দেই, দেখো এই ওয়াই অক্ষের সাপেক্ষে, এটাকে আমরা এম ওয়াই বলতে পারি। কাজে এই দুইটা বেন্ডিং মোমেন্ট মিলেই কিন্তু স্ট্রেসকে বাড়াবে কমাতে। যেমন বলি, এই লালটার জন্য নীলটা আপাতত চিন্তা করো না, শুধু লালটা চিন্তা করো। লালটার জন্য উপরে হবে কম্প্রেশন, বড় রকমের কম্প্রেশন বা কম্প্রেশন হবে, আর নিচে হবে টেনশন। ঠিক আছে, এই প্লাস বলি, কম্প্রেশনটাকে মাইনাস বলি। আচ্ছা, নীলটার জন্য কি হবে? আচ্ছা, বুঝতে পারলাম, আমি যে বললাম উপরে হবে কম্প্রেশন নিচে হবে টেনশন, কেমনে হবে? না স্যার। দেখো, বেন্ডিং মোমেন্টের সময় তীরের মাথা যেখানে থাকবে সেখানে চাপটা দিচ্ছে, এই যে তীরের মাথাটা দিয়ে চাপটা দেওয়া হচ্ছে, চাপ যখন দিচ্ছে সেখানে কম্প্রেশন করছে, এখানে তীরের মাথাটা উপরে, সেই জন্য বেন্ডিং কম্প্রেসিভ স্ট্রেসটা হবে উপরে, বুঝতে পারছো? আর তীরের লেজটা হচ্ছে নিচে, সেখানে টেনশন করছে। তীরের মাথা তুমি এমনি হাত দুটাও চিন্তা করতে পারো, হাত দুটায় যখন হাতের তালুটা যেখানে পড়ছে সেখানে কম্প্রেশন করছে, তীরের মাথাটা মনে করো হাতের তালুর মতো, সেখানে চাপ পড়বে, সেজন্য মাইনাস লিখলাম। আর তীরের লেজটা যেখানে আছে ওখানে টান পড়ছে, টেনশন। আচ্ছা, আর নীলটা দিয়ে চিন্তা করি, এটাতে তীরের মাথাটা হচ্ছে ওই পাশে, ডান পাশে, কাজে ডান পাশে পড়বে নেগেটিভ চাপ, ডান পাশে টান পড়বে, এটাকে পজিটিভ বলি। বুঝতে পারলা?
এভাবে দুইটা বেন্ডিং মোমেন্ট দুই অক্ষের সাপেক্ষে আরেকবার কোন জিনিসটা কোন জিনিসটা হ্যাঁ স্যার এই পজিটিভ আর নেগেটিভ স্ট্রেসটা কম্প্রেসিভ আর টেনশন বেন্ডিং মোমেন্টটা যদি একটা তীর দিয়ে আঁকি এরকম ভাবে এই তীরটা চিন্তা করো এরকম হয়ে আছে ব্যাকা হয়ে তীরের মাথাটা যেখানে আছে ওখানে চাপ পড়ছে এখানে নীলটা যেটা আঁকলাম তার জন্য আমার চাপ পড়ছে ডান পাশে আর টান পড়বে বাম পাশে আর লাল দিয়ে যেটা আঁকছি সেটার জন্য চাপ পড়বে উপরে আর টান পড়বে নিচে বিকজ তীরের মাথাটা উপরে আছে এবং তীরের মাথা যেখানে চাপ সেখানে এই জন্য এভাবে আঁকছি বুঝতে পারলা কি জানবির জি স্যার ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ জি স্যার ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখন দেখো এই দুই মোমেন্ট মিলে স্ট্রেস যেভাবে দিয়েছে আমরা ধরো সবচেয়ে বেশি কম্প্রেশন কোথায় পড়বে বলতো এখানে কম্প্রেসিভ স্ট্রেস কোথায় পড়বে বেশি স্যার মিডিলে আপার রাইট কর্নারে আপার রাইট কর্নারে দেখো মিডলে কিন্তু কোনো স্ট্রেস পড়বে না মিডলে যেহেতু নিউট্রাল অ্যাক্সিস আছে সেজন্য জিরো স্ট্রেস মিডলে কিন্তু আপার রাইট কর্নারে দেখো আপার রাইট কর্নারে দুইটা মাইনাস আছে লাল থেকে একটা মাইনাস আসছে লালের আপওয়ার্ডে লালের জন্য মাইনাস পড়ে সেজন্য মাইনাস পড়ছে আর রাইট সাইডে নীলের জন্য মাইনাস পড়ে সেজন্য এখানে একটা মাইনাস হচ্ছে কাজে নীল দিয়ে মাইনাস এবং লাল দিয়ে মাইনাস হচ্ছে আপার রাইট কর্নারে সবচেয়ে বেশি টেনশন কোথায় হবে লোয়ার লেফট কর্নার লোয়ার লেফট গুড দেখো এই নীল মোমেন্টের জন্য বাম দিকে টেনশন পড়ছে আর লাল মোমেন্টের জন্য নিচের দিকে টেনশন পড়ছে কাজে বাম দিকে নিচের পয়েন্টে সবচেয়ে বেশি টেনশন এবং টেনশন পড়বে আচ্ছা যার ফলে দুই টেনশন মিলে বাম দিকে নিচে হয়ে যাবে সবচেয়ে বেশি টেনসাইল স্ট্রেস কাজে আমাদের যদি টেনশন করি তাহলে এই পয়েন্টটা নিয়ে সবচেয়ে চিন্তা করতে হবে যেখানে স্ট্রেস কিরকম পড়বে আচ্ছা তো এখানে যে ফর্মুলা লিখেছি দুই অক্ষের সাপেক্ষে মোমেন্ট এখানে এক্স না বলে আমি জেড বলেছি এম জেড এবং এম অর্থাৎ এই হরিজন্টাল অক্ষটাকে আমরা বলছি জেড অক্ষ এই মোমেন্টটাকে বলছি এম জেড আর ভার্টিক্যাল অক্ষটাকে বলছি ওয়াই অক্ষ এখানে একটা হচ্ছে mz y ডিভাইড বাই iz একটা হচ্ছে myz ডিভাইড বাই iy এই দুটো কম্বাইন করেই আমাদের স্ট্রেসটা বের হবে যে কোনো পয়েন্টে এখানে যদি স্থানাঙ্ক বলি এই z এদিকে y এর একটা পয়েন্ট যদি বলি এই পয়েন্টে ম্যাক্সিমাম স্ট্রেসটা কত হবে সেটা বের হবে আচ্ছা মোমেন্ট অফ ইনার্শিয়া বললাম iz iy এখানে নিউট্রাল অ্যাক্সিসের কথা বলছি নিউট্রাল অ্যাক্সিস মানে হচ্ছে যেখানে স্ট্রেস জিরো হবে নিউট্রাল অ্যাক্সিসের কি হয়ে যাবে অবস্থা এই যে স্ট্রেসের ইকুয়েশনটা লিখলাম এটা যখন জিরো বসাবো তখনই সেটা হয়ে যাবে নিউট্রাল অ্যাক্সিস এবং বসায় দেখো কি আসছে ইকুয়েশন এই এম জেড আই জেড এম ওয়াই আই ওয়াই বাম পাশে ডান পাশে নিয়ে যে ওয়াই ইকুয়াল টু সামথিং ইন্টু জেড এই একটা ইকুয়েশন আসছে এই সামথিং এর মধ্যে আসছে মাইনাস এম ওয়াই বাই এম জেড ইন্টু আই জেড বাই আই ওয়াই এই সামথিংটা এ টু জেড অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম জেড এই ধরনের একটা ইকুয়েশন যেখানে
এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, তাই না? y = mx তোমরা পড়ছো। এটা যদি x অক্ষ হয়, y অক্ষ যদি হয়, মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে এটা, y = mx, যেটা ঢাল হবে m। আচ্ছা, যাক, একটা অঙ্কে যাই। স্যার হ্যাঁ, স্যার আজকে তো স্যার মানে টাইম স্যার শেষ হয়ে গেছে স্যার। নেক্সট ক্লাস আরেকটা স্যার, ওই যে একটা ক্লাস পরীক্ষা হবে স্যার। পরীক্ষা আছে, ইয়েস স্যার। টাইম তো শেষ হয়নি, যাই হোক, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম।